হাতঘড়িতে সময় রাত 11:30। কনকনে একটা হাওয়া বইছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে একটা ঘূর্ণিঝড়, যা মোকাবেলায় এলাকাভেদে সমুদ্রবন্দরসমূহে জারি করা হয়েছে 7 থেকে 10 পর্যন্ত বিপদ সংকেত। সেই ঝড়ের আভাস স্বরূপই যেন প্রকৃতি জুড়ে আজ ঝোড়ো হাওয়া বয়ে চলেছে হিমশীতলতার চাদর উড়িয়ে। রাজধানী ঢাকায় বর্তমানে চলছে 8 নম্বর বিপদ সংকেত। মধ্যরাতের পরিবেশ ক্রমশই হয়ে উঠছে উন্মাতাল। এর মাঝেই দ্রুত এগিয়ে যাচ্ছে রোজা। আগামীকাল দাদুর সঙ্গে দেখা করতে যাবে বলে আজ তার জন্য কিছু নতুন পোশাক এবং অবসর কাটানোর উদ্দেশ্যে পছন্দসই গুটি কয়েক বই কিনেছে সে। সব কিছুই আসাদুদ্দিনের কাছ থেকে সেদিন পাওয়া 10,000 টাকা দিয়ে। প্রথমে ভেবেছিল নিজের হাত খরচের জন্য রেখে দেবে, মাসকাবারি হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে দাদুর জন্য খরচকেই প্রাধান্য দিয়েছে। আজ বাড়িওয়ালির সামনে পড়লে আর রক্ষা থাকবে না। ভাবতে ভাবতে অত্যন্ত দ্রুত এগোনো সত্য ক্রমশ গতিবৃদ্ধির চেষ্টা করতে থাকলো রোজা। তাতে হাঁপিয়ে উঠছে সে, ঘেমে যাচ্ছে শরীর। শীতল বাতাস বওয়াতে একটুখানি মুক্তি। রোজার বিল্ডিংটাও সাপের মতন পেঁচিয়ে চলা অলিগলির ভেতরে। গুনে গুনে 7টা গলি পেরোতে হয়, আর গলিগুলো কেমন চাপা এবং ঘিঞ্জি ধরনের। যদিও বসতি নেই আশেপাশে, শুধুমাত্র মোড়ে মোড়ে কিছু টং দোকান এবং মুদি দোকান। গভীর রাত্রে এই গলির মাঝে কাউকে মেরে ফেলে রেখে গেলেও কেউ টের পাবে কিনা সন্দেহ। ঢোক গিলে জোরপূর্বক নিজের অশুভ চিন্তাসমূহ দূরে সরিয়ে রাখল রোজা। যত ভাববে ততই আতঙ্কিত হয়ে উঠবে, তা করে কাজ নেই। পঞ্চম গলি পার হয়ে রোজা ষষ্ঠ গলিতে পা রাখতেই সামনের দৃশ্য দেখে থমকে পড়তে বাধ্য হলো। এই গলি সব থেকে নির্জন। চাপা পথের ওপাশে আগে একটা ছোটোখাটো গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, যা দুর্বল স্থাপত্যের কারণে গত বছর ধসে পড়ে। কোনো মেরামতের দায়িত্ব নেয়নি মালিক পক্ষ। হতাহত কিছু হয়েছিল, কিন্তু ক্ষমতার দাপটে সেসব ঝামেলা থেকে পার পেয়ে গিয়েছে তারা। মিডিয়ায় কোনো প্রকার নিউজ কাভারেজ করেনি এই অবৈধ স্থাপনা এবং সংঘটিত দুর্ঘটনা সম্পর্কে। এমনই হয়। তুচ্ছ শ্রমিকের জীবনের কোনো মূল্য রাখে না আভিজাত্যে মোড়ানো মালিকের অন্তরে। বর্তমানে কারখানাটি এক প্রকার বিধ্বস্ত অবস্থায় দণ্ডায়মান। দিনের বেলায়ও দেখলে মনে হয় যেন ভূতপ্রেতের মতন পরাশক্তিদের আড্ডাখানা। তবে আজ সেই কারখানা নয়, বরং ভিন্ন একটা দৃশ্য নজর কেড়েছে রোজার। বিপরীত প্রান্তে থেমে আছে একটা বাইক। কোনো প্রকার আলোর ব্যবস্থা না থাকায় শুধুমাত্র রাত্রির নক্ষত্রের ঔজ্জ্বলত্বে যতটুকু দর্শন সম্ভব হলো, তাতে রোজা অনুধাবন করল বাইকটি অ্যাপ্রিলিয়া আর S4 কিংবা হোন্ডা CBR, যেসবের মূল্য বাংলাদেশি টাকায় 4,80,000 থেকে শুরু করে 5,75,000 পর্যন্ত। এই সম্পর্কে জানার কারণ অবসরে বসে অহেতুক ইউটিউবের ভিডিও ঘাটাঘাটি করা। তাছাড়া অদ্ভুত হলেও সত্য, ছোটবেলা থেকে বাইকের প্রতি অদ্ভুত একটা ঝোঁক ছিল তার। যদিও কোনো দিন চালানো তো দূরে থাক, চড়া পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি তার পক্ষে। কিন্তু এই তল্লাটে এত দামি বাইক নিয়ে কারো ঘুরঘুর করার কথা নয়। ভাবতেই বাইকের পাশেই হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লম্বাদেহী মানুষটিকে চোখে পড়ল রোজার। হেলমেট পরিধান করে থাকায় কিছুই বোঝা যাচ্ছে না, শুধুমাত্র পরনে রয়েছে বাইক স্যুট, তাই প্রদর্শিত হচ্ছে। এ কে? এখানে কি করছে? এভাবেই দাঁড়িয়ে বা কেন আছে মাঝগলিতে? প্রশ্নগুলোর উত্তর কোনো দিন পাওয়া সম্ভব নয়। রোজা মাথা হেলিয়ে এগোলো। তার হাত সহসাই ঢুকে পড়ল ব্যাগের ভেতর। সেখানে থাকা মরিচ গুঁড়া মিশ্রিত লিকুইড স্প্রে বোতলটা সে চেপে ধরল। সতর্কতা অবলম্বন জরুরি। নিঃশব্দে মাথা নিচু করে দ্রুত সে পেরিয়ে গেল বাইক এবং আরোহীকেও। কয়েক কদম এগোনোর পরেই
এক্সকিউজ মি। থমকে পড়ল রোজা, তবে পেছনে ঘুরল না। অনুভব করল আরোহী ক্রমশ তার নিকট এগিয়ে আসছে। আপনি কি বলতে পারবেন সোবাহান মঞ্জিলটা কোন দিকে? এখানে এত এত গলি যে গুলিয়ে ফেলেছি, গুগল ম্যাপও হার মেনে নিয়েছে। আরোহীর কণ্ঠস্বর ভীষণ উৎফুল্ল শোনাল, যেন সে অলিগলির মাঝে এক প্রকার হারিয়ে গিয়েছে। এটি তার জন্য ভীষণ উপভোগ্য ব্যাপার। রোজা ফিরে তাকালো। আরোহী বর্তমানে তার থেকে হাত দুয়েক দূরে অবস্থানরত, হেলমেট এখনও পরনে, যার দরুন চেহারা দেখা যাচ্ছে না। এখানে সোবাহান মঞ্জিল বলে কোনো বাড়ি নেই। সোবাহান ভিলা বলে একটা দোতলা ভবন রয়েছে। আপনি সেটা 4 নম্বর গলিতে ফেলে এসেছেন। দ্রুত কণ্ঠে সমাপ্ত করেই রোজা উল্টো ঘুরে হাঁটতে আরম্ভ করল, কিন্তু মাত্র এক কদমের মাথায় অতর্কিতে তার কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে নিল আরোহী। সঙ্গে সঙ্গে আরোহীর শক্ত সামর্থ্য শরীরের পাশাপাশি নিজের ঘাড় বরাবর একটা ধাতব স্পর্শ অনুভব করল রোজা। পিস্তল! অদ্ভুত একটা হাসির শব্দ ভেসে এলো। তাতে রোজা সম্পূর্ণ জমে গেল নিজের জায়গায়। সে নিশ্চিত একটুখানি নড়লেই তার সমাপ্তি। আরোহীর হেলমেট ছুঁয়ে যাচ্ছে তার গালে। হাজার চাওয়া সত্ত্বেও ঝটকা দিয়ে নিজেকে ছাড়াতে না পেরে ব্যাগের ভেতরের স্প্রে বোতলে আরও চেপে বসল রোজার আঙুল। তোমার এক রাতের মূল্য কত? কণ্ঠস্বরটি একই সঙ্গে কঠোর অথচ অনুরণিত শোনাল। শরীর না হেলিয়ে শুধুমাত্র মাথা কাত করে চাইল রোজা। হেলমেটের গ্লাসের অপর পাশ থেকে তার উদ্দেশ্যে চেয়ে রয়েছে জলজলে একজোড়া টানা টানা চোখ। 5,000 দেব। হোয়াট ডু ইউ সে? একটা ঢোক গিলল রোজা। তার হৃদস্পন্দন থমকে পড়েছে। সমস্ত শরীর ক্রমশ হিম হয়ে আসছে আতঙ্কে। তবুও হাল ছাড়বার পাত্রী সে নয়। গত কয়েকদিনে তার জীবনে যেসব অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছে, তাতে তার অভ্যন্তরে সাহস নামক গুণটি রীতিমতো দুঃসাহসে পরিণত হয়েছে। আপনি আমার সাথে এক রাতের জন্য আসেননি, এসেছেন আমাকে তুলে নিয়ে যেতে। পিস্তলের নলে দৃষ্টি রেখে নির্ভীক কণ্ঠে জানালো রোজা। যদিও তার কণ্ঠ কিঞ্চিত কেঁপেছে, তবুও তা যথেষ্ট নিয়ন্ত্রিত শোনালো। আন্দাজে ভর করে চালটি চেলেছে রোজা। ভাবেনি আরোহী তাতে স্বীকৃতি জানাবে। ও মাই, হাউ ইন্টেলিজেন্ট ইউ আর! বাইকের উপর পা তুলে বসে হেসে বলল আরোহী। সে বর্তমানে রোজাকে পিস্তলের মুখে রাখিনি। সেটি শোভা পাচ্ছে তার ডান হাতে, কিন্তু নির্দেশনা স্পষ্ট। রোজা উল্টাপাল্টা কিছু করতে চাইলেই তাকে খালাস করতে আরোহীর 1 মিনিটও ব্যয় হবে না। এখন নিজ দায়িত্বে বাইকে বসবে, নাকি ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে? প্রশ্নটি করেই আরোহী নিজের হেলমেট খুলে ফেলল। তাতে প্রথমবারের মতন তার চেহারা দৃষ্টিগোচর হলো। রোজা একদৃষ্টে তাকিয়ে থাকল। হেলমেট বেরিয়ে আসতেই নক্ষত্রের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল বাদামি কালো মিশ্রিত বর্ণের চুল, চন্দন ফর্সা ত্বক আবৃত চেহারায় নিখুঁত অঙ্গভঙ্গি, নাকের উপরে টানা টানা চোখ, চোখের ঠিক নিচেই এক কিনারে একটা ছোট্ট আঁচিল। সিল্কি চুলগুলো তার কপালে ছড়িয়ে রয়েছে, তাতে ঢাকা পড়ে গেছে কালো ভ্রুজোড়া। প্রথমবার দেখলেই বোঝা যায় আলাদা একটা স্টাইলের অধিকারী এই মানুষটি। তার এক কানে ঝুলন্ত লম্বাটে চেইনের দুলটা সেই কথারই জানান দেয়। রোজাকে একদৃষ্টে তাকিয়ে থাকতে লক্ষ্য করে মুক্তোর মতন দাঁত বের করে ঝকঝকে এক হাসি উপস্থাপন করল সে। তার কপালের চুলে হাত বুলিয়ে বলল, শুধুমাত্র আমার চেহারা দর্শনেই যে কেউ স্বইচ্ছায় বাইকে উঠে বসে, কিন্তু প্রত্যেকের জন্য এই জায়গা বরাদ্দ নয়। বাইকের পেছনের সিটে চাপড় দিয়ে ইশারা করল আরোহী। রোজা ভ্রুকুঞ্চিত করে ফেলল। ছেলেটা অত্যন্ত সুদর্শন, তাতে কোনো সন্দেহ নেই।
কিন্তু কাউকে নিজের সৌন্দর্য নিয়ে এভাবে অবাধ উপস্থাপন করতে সে কোনো দিন দেখেনি। তার চেহারা নিয়ে সে খুবই আত্মবিশ্বাসী, তা স্পষ্ট। আমার কাছে কি চান? আমি অতি সাধারণ এক মেয়ে। কী লাভ হবে আমাকে তুলে নিয়ে গেলে? রোজা প্রশ্ন ছুটতেই আরোহী যেন বিরক্ত হলো। ঝাঁপ দিয়ে বাইক থেকে নেমে অগ্রসর হলো। সাধারণ কি অসাধারণ তা তো সময়ই বলে দেবে। তৎক্ষণাৎ কাজটা করার সিদ্ধান্ত নিল রোজা। তার বুক দুরু দুরু কাঁপছে। সমস্ত শরীর অবশ হয়ে আসতে চাইছে, কিন্তু সে এত সহজে হাল ছাড়তে রাজি নয়। আরোহী তার কাছে পৌঁছাতেই রোজা অতর্কিতে নিজের স্প্রে বের করে স্প্রে ছুঁড়ে দিল তার মুখ বরাবর। কিন্তু তার গতির তুলনায় ক্ষিপ্ত আরোহী প্রতিক্রিয়া করল তৎক্ষণাৎ। মাথা নুইয়ে রোজার বাহু চেপে ধরে মুহূর্তেই স্প্রে বোতলটা ফেলে দিল। তার পায়ের কাছে পড়তেই এক লাথিতে সেটাকে পাঠিয়ে দিল অজানা ঠিকানায়। তুমি খুব দুষ্টু মেয়ে দেখছি। কথাটা হাস্যোজ্জ্বল চেহারায় বললেও রোজার বাহুতে তার জোর চাপই বলে দিল সে কতটা বিরক্ত কিংবা ক্রোধান্বিত হয়েছে। রোজাকে ঘুরিয়ে নিজের সঙ্গে চেপে ধরে তার কানে সে ফিসফিস করল, মনে হচ্ছে একটু বেশি স্নেহ করে ফেলেছি, তাই এমন দুঃসাহস দেখানো হচ্ছে। আমাকে ছেড়ে দিন, আমি চিৎকার করব কিন্তু। হুশ, একদম চুপ। আমার উপর কিন্তু প্রয়োজনে খুন করার অর্ডারও আছে। পিস্তলের নলটি এসে ঠেকল রোজার গাল বরাবর। এক শীতল শিহরণ খেলে গেল তার শিরদাঁড়া জুড়ে। তবে এই কি শেষ? প্রথমে নৃশংস এক হত্যাকাণ্ডের সাক্ষী হওয়া, সাজেক ভ্যালি পর্যন্ত গিয়ে মানুষ হত্যায় সহযোগিতা করা, আর এখন অপহরণ। কি হচ্ছে তার জীবনে? এক্ষুনি বাইকে উঠবে, নয়তো। বলতে বলতে হঠাৎ থমকে গেল আরোহী। রোজার সঙ্গে এক প্রকার লেপ্টে থাকার দরুন তার শারীরিক কম্পন স্পষ্ট টের পেল রোজা। মাথা উঁচু করে আরোহীর চোখ জোড়ায় এক অভাবনীয় দৃষ্টি লক্ষ্য করল সে। সেই দৃষ্টির উদ্দেশ্য অনুসরণ করে চাইতেই দৃশ্যপটে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আবিষ্কার করল রোজা। গলির একদম সম্মুখ প্রান্তে ভাঙা দেয়ালের পাশে দণ্ডায়মান কেউ। ঠিক পাশেই ঝুলন্ত একটা টিমটিমে বাতির হলদে আলোতে তার অব্যয় দৃষ্টিগোচর হচ্ছে স্পষ্ট। ব্যাগি জিন্স এবং টি শার্ট পরনে, মাথাবৃত ক্যাপে, চেহারা আড়াল হয়ে রয়েছে ফেস মাস্কের অন্তরালে, যা তার সম্পূর্ণ গ্রীবাদেশ পর্যন্ত ঢেকে রয়েছে। অদ্ভুত কোনো কারণে অব্যয়টি রোজার ভীষণ পরিচিত ঠেকল। মিলিয়ে নেওয়ার চেষ্টা করল সে। প্রশস্ত কাঁধ, চাপা কোমর, ত্রিভুজাকৃতি শারীরিক অবকাঠামো। রোজার মস্তিষ্ক যেন উপলব্ধিতে কার্যক্রম বন্ধ করে দিল সহসাই। আসমান, যতই ভুল হোক না কেন, তার কৃষ্ণগহ্বরের ন্যায় শোষণ ক্ষমতা সম্পন্ন আখিজোড়ার হিমশীতল এক রক্তপিপাসু দৃষ্টি রোজা কোনো দিন ভুলতে পারবে না। আসমান এখানে কি করছে? কিভাবে এসেছে? কেনই বা এসেছে? এসব প্রশ্নের উত্তর লাভের কোনো প্রকার অবকাশ নেই আপাতত। রোজার আগে বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি লাভ করতে হবে। আরোহী তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে ভরকে গিয়েছে এই সুযোগ। শরীরের সবটুকু শক্তি একত্রিত করে রোজা ঝটকা দিয়ে উঠল। তাতে তাকে ছাড়তে বাধ্য হলো আরোহী। ছিটকে গেল পিছনে। সময় নষ্ট ব্যতীত ছুটে গেল রোজা। কিন্তু তার পরনের ওড়নার দুই প্রান্ত একত্রে নিজের হাতের মুঠোয় আবদ্ধ করে নিয়ে টান দিল আরোহী। তাতে ছিটকে রোজা পড়ল তার বাইকের উপরে। মাথাটা ঠুকে গেল তার শীতল ধাতুতে। ওড়নাটি দিয়েই তার কণ্ঠ পেঁচিয়ে ফেলল আরোহী। ঘাড়ে হাত রেখে চেপে ধরে রাখল উবু হওয়া অবস্থায়। রোজা একটুখানি আশায় চাইল আসমানের দিকে। সে কি রোজাকে চিনতে পেরেছে? যদিও নাবিলের হত্যার ঘটনাটির প্রায় 1 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু 1 মাসে ভোলার কথা নয় নিশ্চয়ই। সে কি রোজাকে মানুষ হিসেবে হলেও একটু সাহায্য করবে না? উল্টো ঘুরে গেল আসমান।
রোজাকে হতবিহ্বল করে দিয়ে সে পুনরায় গলির অভিমুখে হাঁটতে আরম্ভ করল। যেন কিছুই হয়নি, কোনো দৃশ্যই সে উপলব্ধি করেনি। ক্রোধ এবং হতাশায় রোজার নয়নে অশ্রু জমল। দুই হাত মুষ্টিবদ্ধ করে সে নিজেকে নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালালো। কার কাছে কী আশা করছিল সে? একজন পশুর কাছে মনুষ্যত্ব আশা করা মহা বোকামি নয় কি? আসমান, প্লিজ। কোনো কিছু বুঝে ওঠার আগেই রোজার কণ্ঠ থেকে নির্গত হলো সাহায্যের সর্বশেষ আবেদনটি। পরক্ষণেই রোজা নিজের মুখে নিজেই হাত চাপা দিল। কার কাছে সাহায্য চাইছে সে? যেসব দেখেও মুখ ফিরিয়ে নিল তার কাছে। এতটা অধঃপতন তার কবে ঘটল? অবশ্য ততক্ষণে একসঙ্গে দুটি ঘটনা ঘটে গিয়েছে। গলির মুখে প্রায় আড়াল হয়ে যাওয়া আসমান থমকে দাঁড়িয়েছে, যদিও এখনও পেছনে ঘুরে তাকায়নি। অপরদিকে রোজাকে ধরে রাখা আরোহী স্থির হয়ে গিয়েছে। হাতের বাঁধনতা ঢিলে হয়ে এসেছে অনেকখানি। ব্যাপার কি? রোজা মাথা হেলিয়ে তার চোখে অবিশ্বাস্য এক বিস্ফোরিত দৃষ্টি দেখতে পেল। আসমান ভাই, তুমি? অদ্ভুত হলেও সত্য, আরোহী এরপর হঠাৎ করেই রোজার উপর থেকে নিজের সবটুকু আগ্রহ যেন হারিয়ে ফেলল। তার সমস্ত আগ্রহ কেন্দ্রীভূত হলো আসমানের উপর। গলির প্রান্তে তখনও পিছন ঘুরে দণ্ডায়মান আসমান। আরোহী রোজাকে ছেড়ে কয়েক কদম অগ্রসর হলো। আসমান ভাই, আমি নিহাত। ঘুরে তাকালো আসমান। কোনো প্রকার শব্দ উচ্চারণ না করে চুপচাপ এগিয়ে আসলো সামনে। অপরদিকে পালানোর মোক্ষম সুযোগ পাওয়া সত্ত্বেও দ্বিধান্বিত অবস্থায় বাইকের পাশে দাঁড়িয়ে থাকলো রোজা। ব্যথায় তার কপাল টনটন করছে, গলায়ও চাপ পড়েছে। তবুও সেসব ভুলে সে চেয়ে আছে তার জীবনে সম্পূর্ণ অপ্রয়োজনীয় দুজন পুরুষের অদ্ভুত আচরণের দিকে। পরিস্থিতির উত্তেজনায় পালানোর চিন্তা যেন তার মাথা থেকে বেমালুম বেরিয়ে গিয়েছে। আসমান নিহাত নামক বাইক আরোহীর 3 হাত দূরে থমকে দাঁড়াতেই একে অপরের মুখোমুখি হলো তারা। নিহাত আসমানের তুলনায় কয়েক ইঞ্চি লম্বা। সে যাই হোক, অদ্ভুতভাবে আসমানের সামনে দাঁড়িয়ে ক্রমশই তার নয়ন ভিজে উঠতে শুরু করেছে। ভগ্ন কণ্ঠে সে আসমানকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলল, তুমি তুমি বেঁচে আছো আসমান ভাই? আমি ভেবেছিলাম। জবাব দিল না আসমান, শুধু নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল নিহাদের দিকে। নিহাত অতি দ্রুত নিজের আবেগ নিয়ন্ত্রণ করে পেছনে রোজার দিকে চাইল। তাকে উদ্দেশ্য করে আসমানকে জিজ্ঞেস করল, ওকে চেনো তুমি? হ্যাঁ, এক শব্দে উত্তর করল আসমান। তাতে অদ্ভুত স্বস্তি পেল রোজা। যাক, অন্তত অস্বীকার করেনি। নিহাত কিছুক্ষণ সময় নিল, যেন কিভাবে কথা বলবে গুছিয়ে উঠতে পারছে না। আচ্ছা, ভাববার বিষয়। নাবিল এবং এই নিহাত উভয়ই আসমানকে দেখার পর সর্বপ্রথম অবিশ্বাস প্রকাশ করেছিল সে বেঁচে আছে বলে। এর অর্থ কি? বাকি সকলের কাছে কি আসমান বর্তমানে মৃত? চিন্তাটি সহসাই গোত্তা খেয়ে গেল রোজার মস্তিষ্কে। তুমি জানো এই মেয়েকে আমি কেন তুলে নিয়ে যেতে এসেছিলাম? নিহাত প্রশ্নটি করল বহু ভাবনা চিন্তার পরে। বোধহয় ব্যক্তিগত কিছু এখনই জিজ্ঞেস করতে ইচ্ছুক নয়। আসমানের দৃষ্টি এক মুহূর্তের জন্য আপতিত হলো রোজার উপর। তারপর পুনরায় এক শব্দে উত্তর দিল সে, হুম। আঁতকে উঠল রোজা। আসমানের থেকে একটা দুটো শব্দ ছাড়া বিশ্লেষণ পাওয়া অসম্ভব। তাই সে সহসাই আঁকড়ে ধরল নিহাদের বাহু। কে পাঠিয়েছে আপনাকে? কেন তুলে নিয়ে যেতে চান আমাকে? চাচ্ছিলাম, কিন্তু বর্তমানে আর চাই না। মৃদু হেসে রোজার দিকে তাকালো নিহাত। নিজের বাহুখানা ছাড়িয়ে নিয়ে আসমানের দিকে ফিরল সে। অপরদিকে রোজা শুধুমাত্র বিস্ময় প্রকাশ ব্যতীত আর কিছু করতেই বর্তমানে সক্ষম নয়।
আমি আন্দাজ করছি নাবিল কায়সারের মৃত্যুর পেছনের রহস্য তোমার মাঝেই নিহিত আসমান ভাই। যথারীতি জবাব নেই। ওই একই ভঙ্গিতে দণ্ডায়মান আসমান একটা নিঃশ্বাস ফেলে নাক চুলকে নিহাত জানালো, পরিস্থিতি বর্তমানে জটিল। নিজের পুত্রশোকে অস্থির বাদশাহ সাহেব। এত সহজে তিনি নিস্তার দেবেন না। তুমি নিশ্চয়ই জানো কেবি গ্রুপের ক্ষমতার শিকড় কতদূর বিস্তৃত। এক পলক রোজার দিকে চেয়ে নিহাত যুক্ত করল, এই মেয়ের জীবন বর্তমানে সংকটাপন্ন। যে কোনো মূল্যে সত্যি উদ্ঘাটন করবে কেবি গ্রুপ। আমি আজ চলে যাচ্ছি। মনে রেখো, কেবি গ্রুপের হিট টিমে আমি ছাড়াও আরও বহু সদস্য রয়েছে এবং তাদের টার্গেটের পরিণতি কী হয় সেই সম্পর্কে তোমার থেকে ভালো আর কেউ জানে না। এইটুকুই। উল্টো ঘুরে গেল নিহাত। হনহন করে চলল নিজের বাইকের উদ্দেশ্যে। অতপর কোনো প্রকার বিদায় ব্যতীত মৃদু গর্জন তুলে তার বাইকটি গলি বেয়ে ধীরে ধীরে আড়াল হয়ে গেল দৃষ্টির সীমানা থেকে। নিহাত চলে যাওয়ার পরই নড়ে চড়ে উঠল রোজা। এতক্ষণে যেন তার হুঁশ ফিরেছে। কি বলে গেল ছেলেটা? কেবি গ্রুপ তার খোঁজ করছে, নাবিলের মৃত্যু নিয়ে সন্দেহ করছে। মুহূর্তেই রোজার হৃদয়ে শীতলাবহ ছড়িয়ে পড়ল। এখন কেবি গ্রুপের সঙ্গে টেক্কা দেওয়ার সামর্থ্য তার নেই। সে অতি সাধারণ এক রমণী মাত্র। অন্যদিকে ক্ষমতাশালী কেবি ইন্ডাস্ট্রিজ অর্থের জোরে চাইলে যে কোনো কিছুই হাসিল করতে পারে। চট করে আসমানের দিকে তাকালো রোজা। না চাইতেও তার ঠোঁটজোড়া ফাঁক হলো। কম্পিত কণ্ঠে সে উচ্চারণ করল, এখন কি হবে? কাত উঁচু করে আসমান বোঝালো যে সে জানে না। এইটুকু প্রদর্শন করেই সে পুনরায় উল্টো ঘুরে গেল। উদ্দেশ্য স্থানটি পরিত্যাগ করা। রোজার কি হলো সে বলতে পারবে না। কর্ধের বশবর্তী হয়ে সে খপ করে চেপে ধরল আসমানের হাত। কোথায় যাচ্ছেন আপনি? সব কিছু আপনার দোষ। থামল আসমান। মাথা হেলিয়ে তাকালো রোজার দিকে। তার প্রজ্বলিত কালো দৃষ্টির মাঝে অদ্ভুত এক পরাশক্তি যেন উকি দিচ্ছে। ডোন্ট। ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল আসমান। তার দৃশ্যমান চেহারার অংশে ভ্রুজোড়ার অস্বাভাবিক কুঞ্চনে স্পষ্ট তার বিরক্তি এবং ঘৃণা প্রকাশ পাচ্ছে। রোজা স্বয়ংক্রিয়ভাবে এক কদম দূরে সরে দাঁড়ালো। যদি আপনি আমাকে ওই কাজে বাধ্য না করতেন তাহলে। ন্যাকা কান্না কাঁদবেন না। আপনি 5 লাখ টাকা নিয়েছেন, লাভ ছিল বলেই করেছেন। আসমানের অনুভূতিহীন গভীর কণ্ঠস্বরে রোজার চোখে জমাকৃত অশ্রুর ফোঁটা উপচে প্রবাহিত হওয়ার পূর্বেই সে জোরপূর্বক তা মুছে নিল। আমার কি হবে এখন? জানি না। ভাবনা ছাড়াই এক শব্দে উত্তর দিল আসমান। জবাব শুনে রোজার অধরে বিষণ্ণ হাসি ফুটে উঠল। জগতে মানুষ সর্বদাই একলা। তার নিজের পথ নিজেকেই চলতে হয়। হৃদয়ে ঘূর্ণিপাক খেলে গেলেও দীর্ঘ প্রশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখল রোজা। জীবনে সংগ্রাম লড়াই করতে করতে তার ইন্দ্রিয় যেন সব কিছুতে অভ্যস্ত হয়ে পড়েছে। আসমানকে আর কিছু বলার ইচ্ছাশক্তি হারিয়ে ফেলল রোজা। তাকে পাশ কাটিয়ে চলল গলির অপর প্রান্তের দিকে। আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আপনার বাড়ি তো এই দিকে। পেছনে ঘুরল রোজা। আপনি কিভাবে জানলেন আমার বাড়ি কোথায়? জবাব নেই। এই দানবকে যতটুকু চিনতে পেরেছে তাতে ইচ্ছার বিরুদ্ধে এর মুখ খোলানো অসম্ভব। তাই রোজা পুনরায় নিজের পথে অগ্রসর হলো। আমার বাড়ির ঠিকানা যেমন আপনার কাছে আছে, তেমনি নিশ্চয়ই কেবি গ্রুপের কাছেও আছে। নিহাত চলে গিয়েছেন তার অর্থ এই নয় যে তারা নতুন কাউকে পাঠাবেন না। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু অন্তত এই বাড়িতে থাকা আমার জন্য নিরাপদ নয়। আপনি বাড়িতেই ফিরবেন, অন্তত আজকে রাতের জন্য হলেও। আসমানের বক্তব্য শুনলেও থামবার প্রয়োজন বোধ করল না রোজা। ঠিক তখনই দানবটির দ্বিতীয় বাক্য ভেসে এলো তার কানে। এবং আপনার সাথে আমি থাকব।
সম্পূর্ণ বরফখণ্ডে পরিণত হলো রোজা। সামান্যতম নড়চড় করতেও সক্ষম হলো না। সে কি আদৌ ঠিক শুনেছে, নাকি তার মস্তিষ্কের কল্পনা? ঘড়ির কাঁটা বর্তমানে সময় নির্দেশ করছে 12টা 20। বাইরে ইতিমধ্যে আসন্ন ঘূর্ণিঝড়ের কারণে বজ্রপাত শুরু হয়েছে। থেকে থেকে ঝলকানিতে চমকিত হয়ে উঠছে সমস্ত আকাশ, তার সাথে মৃদু মেঘের গর্জন। ভবনের সিঁড়িতে যখন রোজা পা রাখল, তখন মনে প্রাণে একটাই প্রার্থনা করতে লাগল, যেন কিছুতেই বাড়িওয়ালির মুখোমুখি না হয়। তার অনুসরণে রয়েছে নির্বিকার আসমান। সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই রোজার আতঙ্ক বাস্তবে পরিণত হলো। ঠিক সিঁড়ির সম্মুখে দাঁড়িয়ে বাহিরের অবস্থা দেখতে দেখতে পান চিবুচ্ছে বাড়িওয়ালি। রোজা এবং আসমানকে দেখে তার গোল গোল চোখজোড়া রীতিমতো কপালে গিয়ে ঠেকল। আন্টি, আপনি যা ভাবছেন তা না, অতর্কিতে বলে বসল রোজা, যদিও মহিলাটা একটা প্রশ্নও করেনি। তাতে যেন পুনরায় তেলে বেগুনে জ্বলে উঠল সে। বের হ, এক্ষুনি তুই বের হবি আমার বাড়ি থেকে। তার চেঁচিয়ে ওঠার শব্দে আশেপাশের ফ্ল্যাট থেকেও লোকজন বের হতে লাগলো। সবাই হতবম্ব হয়ে রয়েছে। রীতিমতো লোক জড়ো করে ফেলেছে বাড়িওয়ালির বাজখাই কণ্ঠস্বর। লজ্জায় রোজা নিজের জায়গায় দাঁড়িয়েও থাকতে পারছে না, আঁকড়ে ধরে রেখেছে রেলিং। রোজা, তুমি, আমি ভাবিনি তুমি এমন। এই সম্পূর্ণ ভবনে একমাত্র এক মহিলা যে রোজাকে স্নেহ করত, সেও যখন এই কথা বলল, তখন রোজা না পারতেই বলে উঠল, না আন্টি, বিশ্বাস করুন। খদ্দের ধরে এনে আবার বড় বড় কথা। কি বলবে তুমি এখন? তোমার খালাতো চাচাতো ভাইয়ে? বাড়িওয়ালি তেজস্বী ভঙ্গিতে প্রশ্ন ছুটতেই হঠাৎ অগ্রসর হলো আসমান। একদম নির্বিকার কণ্ঠে জানালো, স্বামী। প্রকৃতির এমনই লীলা খেলা যে ঠিক এই সময়ে অদূরে একটা বাজ পড়ল। শব্দতরঙ্গ প্রকম্পন খেলিয়ে দিল সম্পূর্ণ সিঁড়িঘর জুড়ে। সকলে বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল আসমানের দিকে, এমনকি রোজা নিজেও। স্বামী? রোজার স্বামী? কবে বিয়ে হলো ওর? আজকেই। পুনরায় উচ্চারণ করল আসমান। তার ভঙ্গি এতটাই পরোয়াহীন যে তাতে রোজা ঈষৎ কম্পিত হয়ে উঠল। অপরদিকে সিঁড়িঘরে জড়ো হওয়া সকলে পলকহীন দৃষ্টিতে চেয়ে রইল আসমানের দিকে।